ওয়েলকাম টু সুনিতা স্টাডি জোন। আজকে আমি তোমাদের সাথে একটা স্টাডি সেশন শেয়ার করব। আর তার আগে আমাদের বাড়ির বাসন্তী ঠাকুর দেখে নাও। সারা বছর আমাদের বাড়িতে বাসন্তী মা থাকে এবং বছর অন্তর পুজো হয়। তো ভাবলাম, তো আমি যেহেতু বাড়িতে এসেছি আমার বালুরঘাটের বাড়িতে, তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি আমাদের বাড়ির মাকে। তো আমি পড়তে পড়তে এখানে যখন আসি, পড়তে পড়তে যখন আমার একটু টায়ার্ড লাগে তখন আমি এখানে চলে আসি ঠাকুরের মন্দিরে, এসে মাকে একটু দেখে যাই, দেখে গিয়ে আবার পড়তে বসি। তাতে আমি অনেক অনেক বেশি শক্তি পাই। তো তোমাদের কেমন লাগলো আমাদের বাড়ির বাসন্তী ঠাকুর অবশ্যই জানিও। আর এখানে আরও অনেক ঠাকুর রয়েছে, এখানে কালী ঠাকুর রয়েছে, তারপরে রাধাকৃষ্ণ রয়েছে, তোমরা এখানে দেখতেই পাচ্ছ। তো চলো আজকের স্টাডি সেশন শুরু করা যাক। আজকে আমি প্রথমেই তোমাদের সাথে ডাব্লিউবিসিএস এবং আপকামিং এসএসসির জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট যে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনগুলো হয়, তো সেগুলোই শেয়ার করে নেব। তো প্রথমেই আমরা পড়ব হচ্ছে ইনভিনসিবল। ইনভিনসিবল মানে কি? অপরাজেয়, মানে যাকে কখনো জয় করা যায় না। দ্যাট হুইচ ক্যান নট বি কনকোয়ার্ড বা কনকার্ড, যেটাকে জয় করা যায় না হলো। এবার নেক্সট ম্যানুস্ক্রিপ্ট মানে কি? হস্তলিখিত পাণ্ডুলিপি, মানে হ্যান্ড রিটেন অর টাইপড ডকুমেন্ট বিফোর প্রিন্টিং, প্রিন্ট করার আগে যেটা। তো এছাড়াও আরও ইম্পর্টেন্ট বলতে ওমনিসিয়েন্ট, ওম নমঃ শিবায়, এরকম মনে রাখবে। যেমন শিব ঠাকুর সব জায়গাতেই উপস্থিত থাকে এবং সব কিছু জানেন যারা শিব ঠাকুরে বিশ্বাসী, তো এভাবে মনে রাখতে পারো। ওমনিসিয়েন্ট মানে সর্বজ্ঞ, ওয়ান হু নোজ এভরিথিং, যে মানুষটা সমস্ত কিছুই জানে, সেটাকে কি বলবো? সেটাকে আমরা বলবো হচ্ছে ওমনিসিয়েন্ট। কিন্তু তো এই জিনিসগুলো যেগুলো আমি বলছি সবই কিন্তু ইম্পর্টেন্ট এবং মানে পরীক্ষায় আসার মতো। তাহলে প্রথমে তোমাদের কি বললাম? ইনভিনসিবল। ইনভিনসিবল মানে কি? অপরাজেয়, যাকে কখনো জয় করা যায় না। এছাড়া আর কি বললাম? ম্যানুস্ক্রিপ্ট মানে হস্তলিখিত পাণ্ডুলিপি। আর তারপরে আমি বললাম যে ওমনিসিয়েন্ট মানে সর্বজ্ঞ, যে সব কিছু জানে। এবার ওমনিভোরাস। ওমনিভোরাস মানে কি? সর্বভোজী, মানে যে সব কিছু খায়। ওমনিভোরাস ওয়ান হু ইটস বোথ প্ল্যান্টস অ্যান্ড মিটস, মানে উদ্ভিদও খাচ্ছে, প্রাণীও খাচ্ছে, মাংসও খাচ্ছে, সব কিছু খাচ্ছে। ওম নমঃ শিবায় বললাম, ওম মানে সমস্ত কিছু, সব কিছুকে বোঝায়। তাহলে ওমনিভোরাস মানে কি? ওমনিভোরাস মানে হচ্ছে সর্বভোজী, আর ওমনিসিয়েন্ট মানে সর্বজ্ঞ হলো। এবার প্যানথেইজম। প্যানথেইজম মানে কি? প্যানথেইজম মানে প্যান মানে বলে না, প্যান ইন্ডিয়া, প্যান মানে সব, মানে টোটাল বোঝায়। তো প্যানথেইজম মানে হচ্ছে সর্বেশ্বরবাদ, বিলিভ দ্যাট গড ইজ প্রেজেন্ট ইন এভরিথিং, সব কিছুর মধ্যেই ভগবান আছে, সেটা হচ্ছে প্যানথেইজম হলো। এছাড়াও আরও বলতে গেলে পেডিস্ট্রিয়ান, মোস্ট ইম্পর্ট্যান্ট। পেডিস্ট্রিয়ানটা মানে কি? পথচারী। এগুলো কিন্তু ডাব্লিউবিসিএসে এসেছিলো, তো আমি এমনগুলোই আলোচনা করছি যেগুলো খুব ইম্পর্ট্যান্ট। পেডিস্ট্রিয়ান মানে হচ্ছে পথচারী, ওয়ান হু ওয়াক্স অন ফুট, যে পায়ে হাঁটে, হেঁটে এক জায়গা থেকে অন্য জায়গায় যায়। আর আরেকটা মোস্ট ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে ফিলিস্টাইন। ফিলিস্টাইন মানে কি? সংস্কৃতি বিমুখ ব্যক্তি, মানে ওয়ান হু হ্যাজ নো ইন্টারেস্ট ইন আর্ট অর লিটারেচার, যার আর্ট লিটারেচার কোনো কিছু সম্পর্কে কোনো ইন্টারেস্টই থাকে না, সেটাকে বলবো আমরা ফিলিস্টাইন। ফিলিস্টাইন মানে সংস্কৃতি বিমুখ ব্যক্তি, মানে কি? সংস্কৃতিকে যে ফিল করে না, আর্টকে বা লিটারেচারকে যে ফিল করে না, সেটাই হচ্ছে ফিলিস্টাইন। তো এভাবে তোমরা মনে রাখতে পারো। তারপরে নেক্সট হচ্ছে প্ল্যাগিয়ারিজম। প্ল্যাগিয়ারিজম মানে কি? প্ল্যাগিয়ারিজম মানে হচ্ছে সাহিত্য চুরি, স্টিলিং অ্যানাদার পার্সনস আইডিয়াস অর রাইটিংস। ধরো কেউ একটা কবিতা লিখলো, লিখে অপর বন্ধুকে শোনালো, তখন ওই বন্ধুটা কী করলো? আরেকজনের কবিতাটা মানে পুরো ছেপে দিল আর কি, যাকে বলে নিজের নামে। তো সেটা হচ্ছে সাহিত্য চুরি, প্ল্যাগিয়ারিজম। প্ল্যাগিয়ারিজম মানে কি? সাহিত্য চুরি হলো। আর প্ল্যাগিয়ারিস্ট মানে কি? তার মানে প্ল্যাগিয়ারিস্ট মানে হবে সাহিত্য চোর। এছাড়াও সেফোলজি, মোস্ট ইম্পর্ট্যান্ট। 2023-এ মনে হয় এই সেফোলজি রিলেটেড কিছু একটা এসেছিলো। তো আর এখন তো যেহেতু ভোটের বাজার চলছে, আরও ইম্পর্ট্যান্ট হয়ে যাচ্ছে। সে সেফোলজি মানে কি? সেফোলজি মানে হচ্ছে ভোট বিদ্যা, দ্য স্টাডি অফ ভোটিং বিহেভিয়ার ইন ইলেকশনস। ইলেকশানে ভোটিং বিহেভিয়ারের যে স্টাডি, সেটাকে বলে সেফোলজি। বানানটা তোমরা খেয়াল রাখবে, পি দিয়ে কিন্তু। যেমন সিউডোনিম হয় পি দিয়ে শুরু হয়, তেমনি সেফোলজি পি দিয়ে শুরু, PSEPHOLOGY, মানে হচ্ছে ভোটবিদ্যা, মোস্ট ইম্পর্ট্যান্ট। আর সিউডোনিম মানে কি? ছদ্মনাম, ফিকটিশিয়াস নেম ইউজড বাই অ্যান অথার, একটা ছদ্মনামে বিভিন্ন রকম যে লিখে সেটা। আর রিক্লুজ মানে কি? কাউকে রিক্লুজ করে দিচ্ছে, মানে একদম নির্জনবাসী। আমাদের নিজেদের কিন্তু এখন ডাব্লিউবিসিএসের জার্নিতে কিংবা যে কোনো জার্নিতে নিজেদের রিক্লুজ করতে হবে, মানে কি? ওই যে নির্জনবাসী, মানে নিজেদেরকে একদম নির্জনে পাঠিয়ে দিতে হবে। মানে ওয়ান হু লিভস ইন আইসোলেশন, মানে যে আইসোলেশনে থেকে যায়, মানে রিক্লুজ করে রাখে নিজেকে। কারণ এখন যদি আমাদের একটু চাকরি পেতে হয় কিংবা কিছু করতে হয়, তাহলে নিজেদেরকে কিন্তু একদম রিক্লুজ করে রাখতে হবে, মানে হচ্ছে নির্জনবাসী। এবার নেক্সট রেড ট্যাপিজম মানে তো তোমরা সকলেই জানো, লাল ফিতার দৌরাত্ম, এক্সেসিভ অফিসিয়াল ফর্ম্যালিটিস থাকে যেগুলোতে, কারণ এখন যে কোনো কিছু করতে গেলে রেড ট্যাপিজমের মানে আমরা ফাঁদে পড়ি।
আর আর একটা স্কেপগোট মানে বলির পাঠা, ওয়ান হু ইজ ব্লেম ফর আদার্স ফল্ট। সে হয়তো কোনো ফল্ট করেনি, কিন্তু অন্য কারো ফল্টের জন্য তাকে দোষারোপ করা হচ্ছে, তো সেটাকে কি বলবো আমরা, সেটাকে স্কেপগোট বা বলির পাঠা। এই কথাটা কিন্তু আমরা মাঝে মাঝে ইউজ করি। তো তোমরা এই ওয়ার্ডগুলো দৈনন্দিন জীবনে ইউজ করবে, তাহলে দেখবে যে অনেক বেশি হেল্পফুল হবে, বিষয়গুলো মনে থাকবে। আর আরেকটা হচ্ছে স্টোইক। স্টোইক মানে কি নির্বিকার, মানে মানে যার খুব কষ্টতেও, বা স্টোইসিজম মানে নির্বিকারতা, মানে ইনডিফারেন্ট টু প্লেজার অ্যান্ড পেন, মানে যার আনন্দেতেও একই আছে, দুঃখতেও একই আছে। তো স্টোইসিজম আমাদের কিন্তু এখন বিসিএসের জার্নিতে নিজেদের স্টোইক হতে হবে, মানে আমরা যদি অনেক বেশি আনন্দ পাই তাও ঠিক আছে, দুঃখ পেলে তাও ঠিক আছে, কিন্তু আমাদের পড়াশোনাটা করে যেতে হবে। আর হচ্ছে থিওলজি মানে ধর্মতত্ত্ব, দ্য স্টাডি অফ গড অ্যান্ড রিলিজিয়াস বিলিফস, মানে ভগবান সম্পর্কে এবং রিলিজিয়াস বিলিফ সম্পর্কে যে স্টাডিটা হয় সেটাকে বলবো আমরা থিওলজি। আর আরেকটা মোস্ট ইম্পর্ট্যান্ট যেটা আছে সেটা হচ্ছে ট্রুয়ান্ট। ট্রুয়ান্ট মানে কি পলায়নকারী ছাত্র, ওয়ান হু স্টেজ অ্যাওয়ে ফ্রম স্কুল উইদাউট পারমিশন, যে পারমিশন ছাড়াই স্কুল থেকে পালিয়ে যায়, ট্রুয়ান্ট। মানে ছোটোবেলায় অনেকেই আমরা এই বিষয়টা করেছি আর কি। তো ট্রুয়ান্ট মানে পলায়নকারী ছাত্র। আর টার্নকোট, টার্নকোট মানে হচ্ছে পক্ষ বদলকারী, যে মানে আজকে এই পক্ষে আছে তো কালকে ওই পক্ষে চলে যাচ্ছে, ওয়ান হু চেঞ্জেস, টার্নকোট যে তার কোটটা বদল করে দিচ্ছে, ওয়ান হু চেঞ্জেস সাইডস। আর ইউটোপিয়া, ইউটোপিয়া মানে কি আদর্শ সমাজ, অ্যান্ড ইমাজিনারি পারফেক্ট সোসাইটি, মানে যে ক্ষেত্রে কী হয় সমাজটা বড্ড আদর্শ হয়, মানে খুব পারফেক্ট সোসাইটি হয়। এবার নেক্সট হচ্ছে অ্যাবাটইর। অ্যাবাটইর মানে কি, অ্যাবাটইর মানে হচ্ছে কসাইখানা, মানে আ প্লেস ওয়্যার অ্যানিমালস আর স্লটার্ড ফর ফুড, খাদ্যের জন্য অ্যানিমালদের যেখানে পশু বলি দেওয়া হয়, তাই অ্যাবাটইড মানে যেখানে বাটা হয়, এভাবে মনে রাখবে, অ্যাবাটইড মানে হচ্ছে কসাইখানা। আর ইম্পর্টেন্ট বলতে এখানে আমরা পড়তে পারি হচ্ছে অ্যালেগরি, ভীষণ ইম্পর্টেন্ট, রূপক কাহিনী, আর সিম্বলিক স্টোরি রিপ্রেজেন্টিং আইডিয়াস, মানে সিম্বল দিয়ে বোঝানো হচ্ছে। অ্যালেগরি মানে কি রূপক কাহিনী, খুব ইম্পর্টেন্ট। অল্টিটিউড মানে তো উচ্চতা। আর অ্যামোরাল, অ্যামোরাল মানে কি নীতিহীন, যার কোনো মানে মরাল না, সেটাই হচ্ছে অ্যামোরাল বিষয়টা। তো এই জিনিসগুলো আমি তোমাদের সাথে একটু আলোচনা করলাম, তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও। তো খুব ইম্পর্টেন্ট যেগুলো ছিল সেগুলোই কিন্তু তোমাদের সাথে আলোচনা করলাম। তো এবার নেক্সট আমি যেটা পড়ব সেটা তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি তোমাদের সাথে শেয়ার করলাম আজকে আমি যেগুলো পড়ে নিয়েছিলাম, যে মোস্ট ইম্পর্টেন্ট কিছু ওয়ান ওয়ার্ড। এরপরে আমি তোমাদের সাথে শেয়ার করব এনভায়রনমেন্টাল মুভমেন্টস, যেহেতু আমাদের আপকামিং এসএসসি পরীক্ষা রয়েছে, তো সেখানে এনভায়রনমেন্ট রিলেটেড ইস্যুগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট হয়ে দাঁড়াচ্ছে। তো চলো আজকে কিছু এনভায়রনমেন্টাল মুভমেন্টস পড়ে নিই। তো প্রথমে আমাদের জানতে হবে যে এই যে পরিবেশ সংরক্ষণের বিষয়টা, সেটা কত নম্বর আর্টিকেলে দেওয়া আছে, সেটা দেওয়া আছে আর্টিকেল 48 এতে। তাহলে কত নম্বর আর্টিকেলে দেওয়া আছে, আর্টিকেল 48 এতে প্রোটেকশন অফ এনভায়রনমেন্ট। এটা কোথায় আছে বলো তো, 48 এ, সেটা হচ্ছে ডিপিএসপিতে রয়েছে, ডিরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি। সেই ডিপিএসপির 48 এ নাম্বার আর্টিকেলে কিন্তু আমাদের বলা আছে কি, আমাদের বলা আছে যে প্রোটেকশন অফ এনভায়রনমেন্ট, আমাদের এনভায়রনমেন্টকে প্রোটেক্ট করতে হবে। হলো এইবারে আর্টিকেল আরেকটা ডিপিএসপিতে হলো, এছাড়াও ফান্ডামেন্টাল ডিউটির আর্টিকেল 51 এজি, সেখানেও কিন্তু বলা রয়েছে যে নাগরিকের কর্তব্য মানে এনভায়রনমেন্ট প্রোটেকশন করা। তো আমরা এনভায়রনমেন্টাল আন্দোলন যেগুলো আছে, তো সেগুলোর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে বিষ্ণুই মুভমেন্ট, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট একটা মুভমেন্ট, কিন্তু সেটা অনেকটা আগে হয়েছিল, 1773, মানে 1730, মানে সূত্রপাত আর কি। সেটা হচ্ছে কোথায় হয়েছিল, খেজরালি গ্রাম, রাজস্থানের খেজরালি ভিলেজে হয়েছিল, রাজস্থান যোধপুরে। তো ভীষণ ইম্পর্টেন্ট একটা মুভমেন্ট। তো এটার সাথে কে যদি বৈষ্ণব মুভমেন্ট, তাই মনে রাখবে হচ্ছে অমৃতা দেবী বৈষ্ণব, তিনি এই মুভমেন্টের সাথে জড়িত ছিল। মোস্ট ইম্পর্টেন্ট এটা হচ্ছে মেন ছিল, রাজপ্রাসাদ নির্মাণের জন্য খেজড়ি গাছ কাটার বিরোধিতা করেছিল, কারণ মুভমেন্ট তো তার জন্য হয়েছিল, গাছ কাটতে চাচ্ছিল, কিন্তু ট্রাইবালরা তো বিভিন্ন রকমের যে গাছই তাদের জীবন, তা তো গাছ কাটতে দেবে না, তো এই রিলেটেডই তো বিভিন্ন এনভায়রনমেন্ট মুভমেন্ট হলো। তাহলে এগুলো আমাদের আসে, যে সালটা মোটামুটি ইম্পর্টেন্ট, অনেক আগে হয়েছে তো, কিন্তু মানে লিডারকে, সেটা অমৃতা দেবী বৈষ্ণব, এটা মোস্ট ইম্পর্টেন্ট বৈষ্ণব মুভমেন্টের লিডার। এবং এটা কোথায় হয়েছিল, এটাও ইম্পর্টেন্ট, কোথায় হয়েছিল রাজস্থানে হয়েছিল, রাজস্থানের খেজরালি ভিলেজে। এবারে নেক্সট অমৃতা দেবী এবং ভিলেজার্সরা হাক করেছিল ট্রিজকে টু স্টপ ডিফরেস্টেশন। তারা খেজরালি ডিস্ট্রিক্টে হয়েছিল, তারা হচ্ছে খেজড়ি গাছকে তারা কাটতে দেবে না, তার জন্য।
এছাড়াও আরও কিছু বলতে গেলে অনেক কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেনগুলো রয়েছে, যেমন তোমার ধরো চিপকো মুভমেন্ট, এটা খুব ইম্পর্ট্যান্ট এবং এই সালটাও কিন্তু পড়তে হবে আমাদের। 1973 সালে চিপকো আন্দোলন হয়েছিল। কোথায়? চিপকো গাছকে মানে একদম চিপকে ধরেছিল, এইভাবে মনে রাখবে যে গাছকে একদম জড়িয়ে ধরে বন উজাড় রোধ করতে চেয়েছিলেন ওনারা। কোথায় হয়েছিল? চিপকো মুভমেন্ট হয়েছিল উত্তরাখণ্ডে, উত্তরাখণ্ডে এর গাড়োয়াল রিজিয়ানে চিপকো মুভমেন্ট হয়েছিল। এবং মোস্ট ইম্পর্টেন্ট সুন্দরলাল বহুগুণা চিপকো মুভমেন্টের সাথে জড়িত। এছাড়াও সুন্দরলাল বহুগুণা ছাড়া আরও অনেকে রয়েছে, মানে চণ্ডীপ্রসাদ ভাট রয়েছে, তারপর গৌরা দেবী রয়েছে, অনেকেই রয়েছে চিপকো মুভমেন্টের সাথে। মোস্ট ইম্পর্টেন্ট সালটা কিন্তু আমাদের আসে, বিসিএসে এসেছে 1973, এবং মানে কোথায়? 1973 সালে উত্তরাখণ্ডে শুরু হয়েছিল চিপকো মুভমেন্ট। এবং সেখানে একটা স্লোগান দেওয়া হয়েছিল, ইকোলজি ইজ পার্মানেন্ট ইকোনমি, মানে ইকোলজিটাই ইকোনমি, পরিবেশটাই আমাদের অর্থনীতি। কারণ কি, আমরা পরিবেশ থেকে, গাছপালা থেকেই তো ফল মূল সমস্ত কিছু পাচ্ছি, তাই না? তো কাঠ সবই পাচ্ছি, তো ইকোলজিকে এবং মানে শুধু পরিবেশ গাছপালা এগুলো থেকে তো আমরা মানে গাছপালা না থাকলে তো আমরা বাঁচতেও পারবো না। তাই পরিবেশটাই কিন্তু সব, ইকোলজিটাই ইকোনমি, তাই ইকোলজি ইজ পার্মানেন্ট ইকোনমি, সেটা চিপকো আন্দোলনেরই একটা স্লোগান ছিল, খুব ইম্পর্টেন্ট। এবং সুন্দরলাল বহুগুণা রিসেন্টলি প্রয়াত হয়েছেন। তো এরপরে নেক্সট হচ্ছে জঙ্গল বাঁচাও আন্দোলন। জঙ্গল বাঁচাও কোথায় হয়েছে? জঙ্গল বাঁচাওটাও মোটামুটি ওই সিংভূম ডিস্ট্রিক্টেই হয়েছিল, ঝাড়খণ্ডের। এটা খুব ইম্পর্টেন্ট নয়, মোটামুটি ইম্পর্টেন্ট আর কি। এরপরে মোস্ট ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে সাইলেন্ট ভ্যালি মুভমেন্ট। সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত বলো তো? কেরালাতে অবস্থিত। তো ওখানকারই সাইলেন্ট ভ্যালি মুভমেন্টটা আর এদিকে চিপকো মুভমেন্টটা একই সময় কিন্তু হয়েছিল। তাই চিপকো মুভমেন্ট 1973 এবং সাইলেন্ট ভ্যালি মুভমেন্ট সেটা 1973 হয়েছিল। এবং সেখানে লাইন টেল মাকাও পাওয়া যায়। আর কারণ ছিল অপোজিশন টু হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্রজেক্ট, মানে একটা নদীর নিচে, যেটা কুন্তি পূজা বলা হয়, সেই নদীতে মানে জলবিদ্যুৎ প্রকল্প তারা তৈরি করতে দেবে না সেখানকার মানুষ, তার জন্য সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্ক ডিক্লেয়ার হয়েছিল 1985 সালে। তো সাইলেন্ট ভ্যালি মুভমেন্ট আর চিপকো মুভমেন্ট একই সালে হয়েছিল। সাইলেন্ট ভ্যালি কেরালা আর চিপকোটা হচ্ছে উত্তরাখণ্ড, এটা মনে রাখতে হবে। আর লিডারগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট হয়ে যায় কিন্তু এখানে। আর বলতে গেলে নর্মদা বাঁচাও আন্দোলন খুব খুব ইম্পর্ট্যান্ট, মেধা পাটেকার থেকে আরম্ভ করে খুব মানে ভীষণ ইম্পর্ট্যান্ট এটা। নর্মদা বাঁচাও আন্দোলন কবে হয়েছিল? ওটা তো 1973 সালে, 1985-তে হয়েছিল নর্মদা বাঁচাও আন্দোলন। সর্দার সরোবর বাঁধ যেটা, সেটাকে কেন্দ্র করে সর্দার সরোবর বাঁধের উচ্চতা বৃদ্ধি এবং আদিবাসীদের পুনর্নিবাসনের দাবিতে এটা তৈরি হয়েছিল। মানে সর্দার সরোবর বাঁধ কোথায় অবস্থিত এটাও কিন্তু আসে। তাহলে নর্মদা বাঁচাও আন্দোলন কোথায় হয়েছিল? নর্মদা নদী, ভারতের দীর্ঘতম পশ্চিম বাহিনী, ওয়েস্টার্ন মোস্ট রিভার যেটাকে বলা হয় ইন্ডিয়ার, সেটা হচ্ছে নর্মদা রিভার। তো নর্মদা বাঁচাও আন্দোলনের সাথে যুক্ত হয়েছে এনএম, মেধা পাটেকার, অরুন্ধতী রয়, বাবা আমতে, আমির খান, এনারা সকলেই কিন্তু। তাহলে কে কে? অরুন্ধতী রয়, নর্মদা বাঁচাও। নর্মদা বাঁচাও সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট মেধা পাটেকার, অরুন্ধতী রয়, বাবা আমতে, আমির খান, ওনারা সকলে নর্মদা বাঁচাও আন্দোলনের সাথে জড়িত। আর নেক্সট হচ্ছে অ্যাপিকো মুভমেন্ট। চিপকো মুভমেন্ট তার ভাই হচ্ছে অ্যাপকো, এভাবে মনে রাখবে। ওটা 10 বছর পরে, ওটা হয়েছিল 1973 আর এটা হচ্ছে 1983-তে। অ্যাপকো কোথায়? চিপকো হয়েছিল উত্তরাখণ্ড, অ্যাপকো হচ্ছে কর্ণাটকের ওয়েস্টার্ন ঘাটে। আর অ্যাপকো কি? পাণ্ডুরঙ্গ হেগ। অ্যাপকো মুভমেন্টের সাথে কে জড়িত? পাণ্ডুরঙ্গ হেগ, ভীষণ ইম্পর্টেন্ট একটা, দক্ষিণ ভারতের গাছ রক্ষা রিলেটেড এই আন্দোলনটা হয়েছিল। এছাড়াও আরও ইম্পর্টেন্ট বলতে তেহরি বাঁধ যেটা হয়েছিল, কনফ্লিক্ট হয়েছিল, সেটাও ইম্পর্টেন্ট। সালটা অত ইম্পর্টেন্ট নয়, 1990 মোটামুটি মনে রাখতে পারো। এটা মনে রাখতে হবে যে তেহরিটা কিন্তু আমাদের হাইয়েস্ট ড্যাম, যদি বলা হয় হাইয়েস্ট ড্যাম ইন ইন্ডিয়া কি, হাইয়েস্ট ড্যাম বলতে গেলে তখন হবে হচ্ছে তেহরি ড্যাম। সেটা কোথায়? টিবি, এভাবে ভাগীরথী নদীর তীরে অবস্থিত তেহরি ড্যাম, এটা হাইয়েস্ট ড্যাম, 260.5 মিটার তেহরি ড্যাম, টলেস্ট ড্যাম যেটাকে বলা হয়। আর তেহরি তো উত্তরাখণ্ডে অবস্থিত। আর কি, আর মোটামুটি ইম্পর্টেন্ট বলতে আরাবল্লী বাঁচাও আন্দোলনটা, এখন ওই যে আরাবল্লী বাঁচাও আন্দোলনটা এখনকার রেসপেক্টে মোস্ট ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে। 2015 সালে থেকে শুরু করেছিলেন, মানে হরিয়ানা রাজস্থানে আরাবল্লী পর্বতমালা যেখানে রয়েছে আর কি। তো অবৈধ পাথর খনন করতো সেখানে, তার জন্য আর কি, এবং রিয়েল এস্টেট দখল করে প্রাচীন আরাবল্লী পর্বত ও জঙ্গল রক্ষা করা। কারণ আরাবল্লীটা কি? আরাবল্লীটা হচ্ছে ওল্ড ফোল্ড মাউন্টেন, বা বলতে গেলে ওল্ডেস্ট ফোল্ড মাউন্টেন কিন্তু আরাবল্লী। তো আরাবল্লী মাউন্টেন 2015 সালে। আচ্ছা, আর আরাবল্লী গ্রিন ওয়াল প্রজেক্টও একটা হয়েছে। আর মোস্ট ইম্পর্টেন্ট বলতে হাসদেও অরণ্য বাঁচাও, এটাও মোটামুটি ইম্পর্টেন্ট। হাসদেও কোথায়? ছত্তিশগড়ে অবস্থিত। হাসদেও জঙ্গলকে মধ্য ভারতের ফুসফুস বলা হয়। আর একটা ইম্পর্টেন্ট, সেটা লাদাখ ক্লাইমেট ফার্স্ট, এটা ইম্পর্টেন্ট। সেটা কে জড়িত? এটার সাথে কে এটা আসে? লাদাখ ক্লাইমেট ফার্স্টের সাথে সোনাম ওয়াংচুক জড়িত। 6 শিডিউলের অধীনে লাদাখের যে সাংবিধানিক সুরক্ষার দাবি করা হয়েছে,
সিক্স শিডিউলে কোন কোন স্টেট রয়েছে তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। তো বলা হচ্ছে যে লাদাখকেও সিক্স শিডিউলের অধীনে দেওয়া হোক, তাহলে আমাদের মানে কি বলবো, অনেক কিছু সুযোগ সুবিধা পাওয়া যাবে। তো সিক্স শিডিউলে কোন কোন স্টেট রয়েছে তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। লাদাখ ক্লাইমেট ফাস্ট, সেটা হচ্ছে সোনাম ওয়াংচুক। আচ্ছা, 21 দিনের একটা ফাস্ট করেছিলেন। আর বলতে তোমাদের খুব ইম্পর্টেন্ট না দিহিং পাটকাই, সেটা তো আসামে অবস্থিত আমরা জানি। তো চলো তোমাদের সাথে মোস্ট ইম্পর্টেন্ট কিছু কোয়েশ্চেন শেয়ার করি, যেগুলো এতক্ষণ ধরে মানে আমি করলাম। আরাবল্লী রেঞ্জ এটা কি ধরনের রেঞ্জ তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। আর হাসদেও অরণ্য ফরেস্ট সেটা কোথায় অবস্থিত। আর স্নো লেপার্ড ওটা অত দরকার নেই। আচ্ছা, সাইলেন্ট ভ্যালি যেটা, সেটা কিসের কনজারভেশনের জন্য বিখ্যাত, বা চিপকো অফ সাউথ ইন্ডিয়া কোন আন্দোলনকে, এটা বলা হয়নি, চিপকো অফ সাউথ ইন্ডিয়া বলা হয় অ্যাপকো আন্দোলনকে। আর অ্যাপিকো মুভমেন্টের লিডারকে জানাবে। অ্যাপিকো মুভমেন্টটা কোথায় হয়েছিল। আর নর্মদা বাঁচাও আন্দোলন সেটা কোন বাঁধকে কেন্দ্র করে হয়েছিল, সর্দার সরোবর বাঁধ, তাকে কেন্দ্র করেই হয়েছিল কিন্তু নর্মদা বাঁচাও আন্দোলন। খুব খুব ইম্পর্ট্যান্ট একটা। তো আর হচ্ছে মানে লিডার, নর্মদা বাঁচাও আন্দোলনের লিডারকে, কবে শুরু হয়েছিল, সাইলেন্ট ভ্যালি কবে ন্যাশনাল পার্ক হিসাবে ঘোষণা করা হয়েছিল, সাইলেন্ট ভ্যালি মুভমেন্টটা কিসের বিরোধিতা করেছিল, হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট এর বিরোধিতা করেছিল, সাইলেন্ট ভ্যালি কোথায় অবস্থিত। তাছাড়াও আর বলতে গেলে ইকোলজিস পার্মানেন্ট ইকোনমি সেটা কোন আন্দোলনের সাথে জড়িত, বা এই রিলেটেড চিপকো আন্দোলন যেটা, সেটা হচ্ছে কবে হয়েছিল। বৈষ্ণবী মুভমেন্ট, তার লিডার কে ছিলেন, বৈষ্ণবী মুভমেন্ট কোথায় হয়েছিল, বৈষ্ণবী মুভমেন্ট কবে হয়েছে। আর লাদাখ ক্লাইমেট ফাস্টে সেটা তো বললাম, যে কোন শিডিউল বলেছে, যে লাদাখকে কোন শিডিউলে দেওয়ার ডিমান্ড করা হয়েছে, এর সাথে কোন লিডার জড়িত। তো তোমরা আমাকে এই কটা কোয়েশ্চেন কমেন্টে জানাবে। এই কোয়েশ্চেনগুলো আপকামিং এসএসসি পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে। এর সাথেও ডাব্লিউবিসিএস এর মেন্সে যে ইভিএস পার্টটা রয়েছে তার জন্য খুব ইম্পর্টেন্ট। আমি ফার্স্ট মানে তখনই এই জিনিসগুলো পড়েছিলাম মেন্স পড়তে গিয়ে, প্রিলির সময় কখনো পড়িনি, তারপরে এখন আর কি বিভিন্ন জায়গা থেকে রিভিশন দেওয়া। তো আজকের মতো এটুকুই। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর কমেন্ট করো যে কোয়েশ্চেনগুলো বললাম। আর চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো। থ্যাংক ইউ।